নমস্কার তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আরআরবি এনটিপিসির জন্য একটি প্র্যাকটিস সেটের ভিডিও আমি করছি এবং যেমনটা ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছো, এটা কিন্তু একটা রিভিউ ভিডিও। এই কারণে রিভিউ ভিডিও, কারণ এখানে শুধুমাত্র আমি এই বইটা নিয়ে কথা বলবো তাই নয়, এই প্র্যাকটিস সেটের একটা সেট র্যান্ডামলি আমি চুজ করে আমি কিন্তু সলভ করে দেখেছি। আমি কি পেয়েছি, আমার কি ফাইন্ডিংস, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মন্ডল প্রকাশনীর আরআরবি এনটিপিসির 40টা সেটের এই বইটি। এখানে 40টা সেটের মধ্যে 10টা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে আর 30টা প্র্যাকটিস সেট রয়েছে। কি কি বিষয় রয়েছে সেগুলো আমি এক এক করে উল্লেখ করবো। তবে তার আগে এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করি, সেটা ইংরেজি ভার্সন বই হোক বা বাংলা ভার্সন। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর অফলাইনে কীরকম দাম চলছে বিশেষ করে কলেজ স্ট্রিটে, সেটাও কিন্তু আমি ভিডিওতে উল্লেখ করব। তো এটা হচ্ছে মন্ডল প্রকাশনীর প্রথম একটি প্র্যাকটিস সেট তারা বের করেছে, ফার্স্ট এডিশন। পরবর্তীকালে হয়তো এর নতুন এডিশন আসলেও আসতে পারে, বাট এখনকার মতো আমরা কি কি পাচ্ছি এই বইতে সেটা আমরা উপর দেখব। আচ্ছা, কন্টেন্ট সম্পর্কে একটু সংক্ষেপিত বললামই। 10টা প্র্যাকটিস সেট রয়েছে। এই যে 4000 এমসিকিউ লেখা আছে দেখতে পাচ্ছ, এটা সঠিক, কারণ 40টা সেট, প্রত্যেকটা 100 করে প্রশ্ন, তাহলে 4000ই হচ্ছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, দাম প্রসঙ্গে আমি কথা বলে নিই। এখানে শুরুতে দাম করা হয়েছে 430, তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে 430 রয়েছে। তো যেমনটা বললাম যে অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই, তোমরা দেখবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো যদি আমার এই রিভিউটা দেখার পর মনে হয় যে নেবে। বাই দ্য ওয়ে, আমি এখানে বলে রাখি, আমি কিন্তু ইতিমধ্যেই একটি প্র্যাকটিস সেটের ভিডিও কদিন আগেই রিভিউ করেছি, সেটা তোমার কিরণ পাবলিকেশনে, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, না দেখা থাকলে দেখতে পারো। আচ্ছা, আর এই বইটা কলেজ স্ট্রিটে কিরকম দাম পড়তে পারে, তো আমি যেখান থেকে বই নিয়ে আসি, অর্থাৎ তারকদের দোকান ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে এটার পর 40% ডিসকাউন্ট হয়ে 258 তোমরা পাচ্ছ। তো তোমরা চাইলে তোমরা সেখানেও দেখতে পারো। এছাড়াও তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে তোমরা চাইলে বইটা পারচেস করতে পারো। এবার আমি বইটার কন্টেন্টে আসছি এবং কন্টেন্টে এসে কন্টেন্টটা আমি ভালো করে দেখাবো। তবে তার আগে কয়েকটা কথা আমি জাস্ট উপর বলে দিই। যেমনটা বলছিলাম যে 10টা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে আর তারপর 30টা প্র্যাকটিস সেট রয়েছে। এবার আমার ওপিনিয়নের জায়গাগুলো ভালো করে শুনবে। 10টা যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার, সেগুলো কিন্তু ফুলি সলভ করা আছে, অর্থাৎ জিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সলভ রয়েছে, অঙ্কের ক্ষেত্রে সমাধান করা আছে এবং একই সাথে রিজনিং যেটা, সেটাও কিন্তু আমরা সমাধান দেখতে পাচ্ছি ভালো মতো। কিন্তু প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। কীরকম? প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে কিন্তু জিকের কোনো সমাধান দেওয়া নেই, শুধু আনসারকে দেওয়া রয়েছে, যদিও অঙ্ক আর রিজনিংগুলো করে দেওয়া রয়েছে। বোঝাতে পারলাম? তো এটা এমন একটা প্র্যাকটিস সেট যেখানে কিন্তু জিকের কোনো এক্সপ্লেনেশন কিন্তু নেই, কিন্তু অঙ্ক রিজনিং পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। আর তোমাদের আমি বলছিলাম যে আমি একটা সেট র্যান্ডামলি দেখেছি, সেটা হচ্ছে সেট নাম্বার 22। কেন 22টা চুজ করলাম? কারণ দেখো, আমি এর আগে যখন কিরণের প্র্যাকটিস সেটটা ভিডিও করেছিলাম সেখানেও বলছিলাম যে কোনো প্র্যাকটিস সেটের ক্ষেত্রেই যারা প্রকাশক তারা সবসময় চেষ্টা করবে যে প্রথম থেকে কয়েকটা সেট ভালো দিতে। আমি ধরে নিচ্ছি সমস্ত সেটই ভালো, তাহলেও তারা চেষ্টা করবেন যে প্রথম থেকে কয়েকটা সেট ভালো দিতে, বিশেষ করে যারা বুক রিভিউ করে বা তোমরা ধর দোকানে গিয়ে দেখলে প্রথম কয়েকটা সেটই হয়তো দেখবে। তো আমি র্যান্ডামলি ভিতর থেকে একটা সেট চুজ করি যাতে আমি একটা ভালো পিকচার পাই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম রয়েছে পরের দিকে। তো সেট নাম্বার 22 আমি করেছি অ্যাকচুয়ালি, এবং সেটা আমি কি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু পাতা উল্টে বলা নয়। এবং তাছাড়া 2-1টা সেট আমরা ওপর আরও দেখবো। বেশ, এবার কন্টেন্ট আমি চট করে দেখিয়ে দিই একটু ভালো করে, তারপর আমরা বাকি বিষয়ে যাচ্ছি। যেমন তোমরা এখানে দেখতে পাবে যে কোন 10টা পেপারস প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, পাশে কিন্তু সেই সালটা উল্লেখ করে দেওয়া আছে। এটা পুরোটাই CBT 1, এখানে কিন্তু CBT 2 অর্থাৎ স্টেজ 2 এর কোনো কিছু নেই, ঠিক আছে? প্রত্যেকটা 100টা করে প্রশ্ন। আর ইতিমধ্যে বললাম যে আরআরবি গ্র্যাজুয়েট লেভেল CBT 1 এর এখানে কিন্তু পুরোপুরি সমাধান করে দেওয়া আছে এই 10টা। আর তারপর যথারীতি বাকি আরও 30টা সেট, সব মিলিয়ে 40টা সেট। এটা পুরোপুরি বাংলা ভাষা একটা প্র্যাকটিস সেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবার সেট নাম্বার 22-এ সরাসরি আমি চলে যাব এবং ওটারই শুরু করবো, যেহেতু আমি ওটা করেছি। তো দেখা যাক আমি কি পেয়েছি। তো তোমরা এখানে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট 22। আমি আগে উপর একটু দেখিয়ে দিই যে বিষয়টা কীরকম রয়েছে। এখানে কিন্তু যে উপর দেখে মনে হতে পারে যে রিজনিং, জিকে আর ম্যাথ মিলিয়ে মিশিয়ে রয়েছে, কিন্তু সেটা কিন্তু আদতে নয়। প্রথম দিকে কিন্তু জিকেই রয়েছে 40টা, তারপর 30টা রয়েছে অঙ্ক এবং শেষে 30টা রয়েছে রিজনিং, ঠিক আছে?
কিরণের বইতে যেরকম আমরা আলাদা আলাদা মার্কিং দেখেছিলাম, যে জেনারেল অ্যাওয়ারনেস আলাদা, ম্যাথ আলাদা, রিজনিং আলাদা, এখানে মার্কিংটা নেই, কিন্তু আলাদা করেও নেই, মানে মিলিয়ে নেই, ব্যাপারটা আলাদা করেই কিন্তু আছে। এবং সেটার প্রতিফলন আমরা আনসারতেও দেখতে পাবো। প্রথমে যে 40টা আনসার পুরো জিকের তারা দিয়ে দিয়েছে, যেমনটা বলছিলাম, কোনো ব্যাখ্যা কিন্তু এখানে নেই। তারপর 41 থেকে অঙ্কের সমাধান করে দেওয়া আছে। অঙ্কের সমাধান এখানে দেখছো। অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমি যেটা পেলাম, বেশিরভাগ ক্ষেত্রে ট্র্যাডিশনাল মেথড ইউজ করা হয়েছে, অর্থাৎ XY ইউজ করা হয়েছে। কিন্তু এখানে একটা ভালো জিনিসও আমি দেখলাম, যেটা কিরণের প্র্যাকটিস, সেটা আমি লক্ষ্য করিনি। সেটা হচ্ছে এখানে কিন্তু কুইক অ্যাপ্রোচ যেগুলো, যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে, আমি দেখাবো একটু পরে ভালো করে, বেশ ভালো করে যেগুলো তোমার ফাস্ট করার জন্য যে ট্রিকগুলো দরকার, সেটা দেখলাম অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। তো আমার এটাও কিন্তু খুব ভালো লাগলো। তো তোমরা এই সমাধানগুলো কিন্তু বেশ ঠিকঠাক লাগলো আমার। একই সাথে রিজনিংয়ের ক্ষেত্রেও আমি দেখেছি বেশ ঠিকঠাক রয়েছে, আমি আরও এক্সপ্লেন করছি একটু পরে। তো অঙ্ক আর রিজনিং সমাধান করে দেওয়া আছে, জিকের ক্ষেত্রে আনসারকে দেওয়া রয়েছে। তো আমি ইন্ডিভিজুয়ালভাবে কিছু প্রশ্ন তোমাদের পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি কি পেলাম সেটা একটু উল্লেখ করে দিই তোমাদের কাছে। যেমন সেট নাম্বার 22 আমি কি পাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি জুম করে। তো প্রথমে জিকের ক্ষেত্রে 40টা নম্বর প্রশ্নের ক্ষেত্রে কোন অংশ থেকে কীরকম প্রশ্ন রয়েছে সেই ডিভিশনটা তোমাদের কাছে আমি তুলে ধরছি। সায়েন্স থেকে আমি দেখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, 14টা প্রশ্ন রয়েছে। সব থেকে বেশি প্রশ্ন সায়েন্সেই রয়েছে, 14টা প্রশ্ন। ইনফ্যাক্ট প্রথম 14টা প্রশ্ন, প্র্যাকটিস সেটের প্রথম 14টা প্রশ্নই সায়েন্সের, পরপর রয়েছে। তারপর দেখলাম স্ট্যাটিক জিকে থেকে 11টা প্রশ্ন রয়েছে। এটা পরপর নেই, কিছু অংশ দেখলাম প্রথম দিকে রয়েছে, কিছু অংশ দেখলাম পরের দিকে রয়েছে। স্ট্র্যাটেজিকের কিছু প্রশ্ন এবং জিওগ্রাফি যেমন দেখো পরেরটা 5, তো স্ট্র্যাটেজিক আর জিওগ্রাফি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওভারল্যাপিং হয়, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত প্রশ্ন দেখলাম 3টে রয়েছে। হিস্ট্রি, কম্পিউটার, পলিটি থেকে দেখলাম 2টো করে প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং ইকোনমি, এই ইকোনমিটাকে তোমরা স্ট্র্যাটেজিকের মতো ধরতে পারো, কিন্তু এটা স্পেসিফিক্যালি ইকোনমি সংক্রান্ত প্রশ্ন আমার মনে হলো, তো এখান থেকে একটা রয়েছে। সব মিলে 40টা প্রশ্নের যে ডিভিশন তোমাদেরকে আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম। এরপর যদি আমরা কোশ্চেন লেভেল কীরকম ছিল সেই অংশে যাই, তাহলে জিকের ক্ষেত্রে যেটা আমি দেখলাম সেটা মোস্টলি ইজি আমার লেগেছে, ঠিক আছে। তোমাদের কীরকম লাগতে পারে আমার ধারণা নেই, কিন্তু আমার ক্ষেত্রে বলছি আমার মোস্টলি ইজি মনে হয়েছে। কয়েকটা আমি ধরে দিলাম হয়তো একটু টাফ মনে হতে পারে। ম্যাথের ক্ষেত্রে আমি এটাকে ইজি বলবো, ম্যাথের ক্ষেত্রে খুব একটা লেন্দিও মনে হয়নি আমার, ভালো মতো করা যাচ্ছে। রিজনিংটা এমন একটা বিষয় যেটা আমার মডারেট মনে হয়েছে এই কারণে, কারণ রিজনিংটা কিছু কিছু ক্ষেত্রে লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং নন ভার্বাল প্রশ্ন অনেক আছে, কোডিং ডিকোডিংও অনেক আছে, আমি আসছি সেই প্রসঙ্গে পরপর। আর ম্যাথের ক্ষেত্রে বলে দিই, ম্যাথের ক্ষেত্রে যেমন দেখলাম টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন বেশি আছে, তারপর প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ওইগুলোর প্রশ্ন বেশি আছে। যেমন রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং ডিকোডিংও অনেক আছে দেখলাম, ঠিক আছে। তো এটা ওভারঅল আমার ফাইন্ডিংস এই প্র্যাকটিস সেটটা থেকে যেটা আমি পাচ্ছি। এবার এই প্র্যাকটিস সেটে কিছু প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি কীরকম রয়েছে। যেমন আমরা জুম করে কিছু প্রশ্ন দেখি, যেমন বললাম প্রথম 14টা প্রশ্নই পরপর কিন্তু সায়েন্সের ছিল। যেমন কি বলছে, কাঁকড়া বিছে কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, শুধু আনসারটি দেওয়া থাকবে। পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? 4 নম্বর বলছে মাইটোটিক কোষ বিভাজনের নিম্নলিখিত পর্যায়গুলি তাদের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তারপর ব্যাঙের মধ্যে হওয়া রূপান্তরের জন্য দায়ী কোন হরমোন, ঠিক আছে। 6 নম্বর বলছে চিল ও ঈগলের মধ্যে পাখিগুলি দিনের বেলায় খুব ভালোভাবে দেখতে পাওয়ার কারণটা কি? একটি অক্টোপাসের কতগুলি হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে। এটাকে তুমি স্ট্র্যাটেজিকে বলতে পারতে, বাট আমি স্টিল এটাকে সায়েন্সের মধ্যে ধরবো। ভূতত্ত্বে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতু পাওয়া যায় ভূত্বকে, ঠিক আছে। মুখ্য শক্তি স্তরে, এটা তোমার কেমিস্ট্রির প্রশ্ন, মোট কতগুলি সংখ্যক কক্ষ থাকে? দুধে কোন উপাদানটি থাকে না? আচ্ছা, কোনো ভুলভ্রান্তি কিন্তু আমি পাইনি। অঙ্কের ক্ষেত্রে একটা ইস্যু ছিল, আমি সেটা দেখাচ্ছি একটু পরে। নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? আলোর তীব্রতার একক কি? তারপর এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ন কাদের বলা হয়, ঠিক আছে। তো আমি দেখলাম যেমন তোমার কেমিস্ট্রির এই চ্যাপ্টার সংক্রান্ত, অ্যাটম সংক্রান্ত আর একটা প্রশ্ন এর আগেও দেখলাম। তারপর যদি এই থেকে চলে আসি, এটা হিস্ট্রির সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যেমন বলেন হিস্ট্রি থেকে আমি দুটো প্রশ্ন মনে পেয়েছি, এই দুটোই তাই, 15-16। কোন আন্দোলনে গান্ধীজি প্রথম অনশন ধর্মঘটের ব্যবহার করেন? তারপর লৌরিয়া নন্দনগড় স্তম্ভটি কোথায় অবস্থিত? এটা তোমরা হিস্ট্রির মধ্যে ধরতে পারো, আমি স্টিল এটাকে স্ট্র্যাটেজিকে বলতে পারি, এটা তোমার আর্ট অ্যান্ড কালচার বলতে পারো চাইলে,
ঠিক আছে। নিচের কোনটি কম্পিউটার সিস্টেম স্টোরেজের জন্য ব্যবহৃত হয় না? ঠিক আছে। নিচের কোনটি IBM অ্যানালগ কম্পিউটারে পরিবর্তিত কি নয়? দুটো কম্পিউটারে বলেছে না, দুটো হয়ে গেল। সংবিধানের থেকে দুটো বলেছি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ বা জন্মস্থান বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের ওপর কোনো প্রকার বৈষম্য করা যাবে না? ঠিক আছে। তারপর 21 নম্বর প্রশ্নটা তোমার সেই পরের দুটো প্রশ্নের মধ্যে পড়ে, ভারতীয় সংবিধান রক্ষাকর্তা কাস্টোডিয়ান কাকে বলা হয়? তোমরা জানো এগুলো। ইকোনমি থেকে বলছিলাম একটা প্রশ্ন, যেটা ইকোনমি, সেটা স্ট্র্যাটেজিকও হতে পারে। সেটা হচ্ছে এটা যে গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? অনেক সময় এটা বলা হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দেওয়া হয়েছিল, তো এটা প্রশ্নটা কে দিয়েছিলেন? তারপর হচ্ছে পট্টিসিমা লিফট সেচ প্রকল্পটি নিচের কোন দুটি নদীর সঙ্গে যুক্ত করা, দুটো নদীকে যুক্ত করেছে এই প্রকল্প? নিচের কোনটি ভারত ও পাকিস্তানের সীমানা হিসাবে বিবেচ্য? তারপর নিচের কোন অঞ্চলে পানামা খাল অবস্থিত? 2011 সালের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে নিচের কোন মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে স্বীকৃতি লাভ করেছে? এটা কিন্তু তুমি যখন তোমার টেম্পলস পড়বে স্ট্র্যাটেজিকের মধ্যে, সেখানে কিন্তু এটা তুমি পাবে। তারপর যদি এদিকে চলে আসি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম মনুষ্যহীন উপগ্রহটি হলো, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। ঠিক আছে। ডিফেন্সের মধ্যেও পেতে পারো, বা আরও ভালো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে বেসিক্যালি এটা আসে আর কি। 2015 সালে স্যানিটেশন প্রোগ্রামের অধীনে অমৃত প্রকল্প চালু করা হয়েছিল। অমৃতের ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। 29-এ কি আছে? নিম্নলিখিত ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে কে গজল রাজা নামে পরিচিত? তারপর ডি উৎসব কোন রাজ্যে পালিত হয়? আমি বললাম না 11টা স্ট্র্যাটেজিকের প্রশ্ন আছে, তার মধ্যে এগুলো কম বেশি চলছে। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক শতরান করেছেন টেস্টের ক্ষেত্রে? তারপর অ্যালবার্ট আইনস্টাইন তার কোন কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? এটা কিন্তু ভালো মতো না জানলে ভুল করে আসবে। ঠিক আছে। তারপর ক্যামকপ্টার্স 100 কি? পাঙ্গলাখা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি কোন শহর দিব্য কলা মেলা আয়োজন করেছে? আশা করি এখানে রয়েছে। তারপর হচ্ছে পঞ্চগঙ্গা নদী কোন নদীর উপনদী? ভালো মতো না জানলে গঙ্গা করে আসবে, কিন্তু সেটা ভুল হবে। তারপর দেখতে পাচ্ছি সম্প্রতি খবরে আলোচিত চন্দ্রবল্লী গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরেছি। সম্প্রতি সংবাদে আলোচিত খান্ডোয়া অরণ্য কোন রাজ্যে অবস্থিত? এগুলো স্ট্র্যাটেজিক এবং জিওগ্রাফির মধ্যে ওভারল্যাপ করে, দুটোর মধ্যে ধরতে পারো যে কোনো একটাতে। নভমঞ্জারু প্রকল্পটি কোন রাজ্যের? তো 40টা জিকে আমি তোমাদের সবকটাই পড়ে শোনালাম। অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিই, অঙ্কের ক্ষেত্রে যেটা আমি ইতিমধ্যেই বললাম যে আমি ইজি লেগেছে, বেশি অঙ্ক রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। তারপর তোমার একই সাথে বলা যেতে পারে তোমার লাভ ক্ষতি, তোমরা যেটা বলো প্রফিট অ্যান্ড লস, সেখান থেকে এগুলো থেকে বেশি অঙ্ক এসছে। জিকের মতো অঙ্কের ক্ষেত্রেও ভুলভ্রান্তি লক্ষ্য করিনি, ভালো মতোই রয়েছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কোশ্চেন নাম্বার যদি 45 যে অঙ্কটা রয়েছে ওই পাতায় রয়েছে। আমি যদি এখানে চলে আসি, এই যে অঙ্কটা দেখো, তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি। এই যে 35 নম্বর অঙ্কটা রয়েছে, অঞ্জলি একটি কাজ শুরু করতে রনের থেকে 4 গুণ। এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কের ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এর আনসারের ক্ষেত্রে যদি আমরা 45-এ চলে যাই, এই যে এর আনসার কিন্তু অ্যাকচুয়ালি, তো অঙ্কটা দেখায়, আশা করে দেখতে পাচ্ছ 45 আনসার লিখেছে সি, কিন্তু আমি যখন সমাধান করলাম আমার আসলো 8 দিনই এসছে, অর্থাৎ অপশান ডি যেটা আছে 45-এ, ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি আনসার। কিন্তু এটা কোনো রকম প্রিন্টিং মিস্টেকে এখানে সি তারা ভুলবশত, এই যে সি এখানে ভুলবশত করে ফেলেছেন। তো এটা একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বাকি আমার ঠিকঠাকই মনে হয়েছে। আর রিজনিংয়ের ক্ষেত্রে যেমনটা বললাম, রিজনিং আমার মডারেট মনে হয়েছে, তার কারণ হচ্ছে এটাই যে লেন্দি হয়ে যাচ্ছে। এখানে যেরকম তোমার পাজেল বেশি লক্ষ্য করলাম, অনেক বেশি নন ভার্বাল রিজনিং লক্ষ্য করলাম কিরণের বইয়ের তুলনায়, ঠিক আছে। প্লাস কোডিং ডিকোডিং থেকে অনেক বেশি প্রশ্ন দেখলাম। কোডিং ডিকোডিং তোমরা যেটা জানো, তার মধ্যে অনেকগুলো ধাপ থাকে, সিরিজ বেস কিছু আছে লক্ষ্য করলাম, ঠিক আছে। কিরণের বইতে যেরকম তোমার ব্লাড রিলেশন সম্পর্কের রিজনিংগুলো অনেক বেশি লক্ষ্য করেছে না, এখানে সেই অর্থে নেই বললেই চলে, ঠিক আছে, প্রায় নেগলিজেবল। তো এই বিষয়গুলো রিজনিংয়ের ক্ষেত্রে দেখার জন্য আমি এটাকে মডারেট বলেছি, কারণ টাইম লাগবে বেশি, কিছু কিছু ক্ষেত্রে ভুলও করার সম্ভাবনা রয়েছে।
তো এটাই ছিল সেট নাম্বার 22 নিয়ে আমার যা বক্তব্য। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটা প্রিভিয়াস ইয়ার্স তোমাদের একটু প্রথমে দেখিয়ে দিই কীরকম রয়েছে। যেমনটা বলছিলাম, প্রিভিয়াস ইয়ার্সগুলো কিন্তু পুরোপুরি তারা কমপ্লিট ব্যাখ্যা সমাধান সব করেছেন। যেমন এটা আরআরবি এনটিপিসির দেখতে পাচ্ছি, এক্সাম ডেট 28/12/2020, ঠিক আছে। এটা যেমন পরপর অঙ্কগুলো আগে সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে, ভালোভাবে অঙ্কের সমাধানগুলো রয়েছে। যেমনটা বলছিলাম, আমি সেট নাম্বার 22-এর ক্ষেত্রে উল্লেখ করেছিলাম প্রথম থেকে যে অঙ্কের সমাধানের ক্ষেত্রে ট্র্যাডিশনাল মেথড এবং মডার্ন মেথড যেটা তোমার কুইক অ্যাপ্রোচ, সেগুলো কিন্তু পাশাপাশি রয়েছে, দুটোই রয়েছে, লক্ষ্য করেছি। তো অঙ্কের সমাধান রয়েছে। অঙ্কের সমাধান তোমার হয়ে যাওয়ার পর যে রিজনিংয়ের সমাধানগুলো কিন্তু এখানে করে দিয়েছে তারা। রিজনিংয়ের সমাধানগুলো প্রপার রয়েছে। আর যেটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে হয়নি, যে জেনারেল স্টাডিজ বা জিকের ব্যাখ্যা, এখানে কিন্তু এইগুলোর সব ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্র্যাকটিস সেট নয়, আবারও বলছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স। এই যে নিচে উত্তরগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে। তো এইগুলো যদি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে করা যেত, আমি জানি বইটা আরও বেশি মোটা হতে হয়ে যেত, কিন্তু সেটা আরও বেশি ভালো লাগতো। তো প্রিভিয়াস ইয়ার্স 10টা প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রে কিন্তু তারা পুরোপুরি সমাধান যেটাকে বলা যায় সেটা কিন্তু তারা করেছেন। তো আমি আর ভিডিওকে বড় করছি না, আমার যা বক্তব্য ছিল তোমাদের কাছে আমি তুলে ধরেছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি প্রশ্ন করো যে এই বইটাকে নেওয়া যেতে পারে কিনা, আমার মনে হয় অবশ্যই নেওয়া যেতে পারে, কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু কোনো ব্যাখ্যা পাবে না জিকের ক্ষেত্রে। বাকি আমার ঠিকঠাক মনে হয়েছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।